হাই স্টুডেন্ট, আজ তোমাদের কাছে নিয়ে এসেছি কেমিক্যাল কাইনেটিক্সের পঞ্চম পার্ট। এই ফিফথ পার্টে তোমাদের এখানে আলোচনা করা হবে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, প্রথম ক্রম বিক্রিয়ার সমস্ত খুঁটিনাটি তথ্য আজ এই ক্লাসে তোমাদের আলোচনা করব। চলো শুরু করা যাক আজকের ক্লাস। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন অর্থাৎ প্রথম ক্রম বিক্রিয়া। তাহলে একটা রাসায়নিক বিক্রিয়া, এই রাসায়নিক বিক্রিয়া পদার্থ বিক্রিয়া করে বি বিক্রিয়াজাত পদার্থ তৈরি করেছে। তাহলে পদার্থ বিক্রিয়াটিতে আমি ধরে নিলাম যে T=0 সময়ে একবার ইনিশিয়ালে আমি ধরে নিলাম যে বিক্রিয়ক এই পদার্থটির গাঢ়ত্ব ছিল A0 পরিমাণে, তখন কোনো বিক্রিয়াজাত পদার্থ বি তৈরি হয়নি। কিছু সময় পরে T টাইম পরে তো বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কিছুটা পরিমাণে কমে গেছে, ধরে নিলাম যে এর গাঢ়ত্ব কমে গিয়ে হয় এ হয়েছে, এখানে কিছু পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয়েছে, আমি ধরে নিলাম যে X পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ তৈরি হলো। তাহলে এখানে কতটা পরিমাণে বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয়েছে, এই প্রোডাক্টের পরিমাণটা কত হবে না, এখানে যতটা পরিমাণে এর বিয়োজন ঘটলো, কতটা বিয়োজন ছিল এ হয়ে গেছে এখন এটা, তাহলে বিয়োজন ঘটলো কতটা, অর্থাৎ আমি বলতে পারবো যে এক্স যে প্রোডাক্টটা তৈরি হলো কতটা পরিমাণে তৈরি হলো না, আগে ছিল A0 মাইনাস এই পরিমাণ, তাহলে কি হয়েছে আমার প্রোডাক্টটা তৈরি হয়েছে। তাহলে এখন যদি আমি বিক্রিয়ার হার বলতে যাই, তাহলে কোনো একটা মুহূর্তে আমি ধরে নিলাম যে ডিটি সময়ে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন, একটি ক্ষুদ্র পরিবর্তন যদি ডিএ পরিমাণ হয়ে থাকে, তাহলে কোনো একটা মুহূর্তে আমি সেক্ষেত্রে বিক্রিয়াটির হার আর সমানে তাহলে কি বলতে পারবো, মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি। এবং যেহেতু এটি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, এটি একটি প্রথম ক্রমের বিক্রিয়া, তাহলে এক্ষেত্রে আমি বলতে পারবো যে বিক্রিয়াটির হার, আবার সেদিক থেকে বলতে পারবো যে বিক্রিয়াটির হার আর সমানে কে ইন্টু অ্যাপ্লাইং ল অফ মাস অ্যাকশন টু দি পাওয়ার 1 বলতে পারি বিক্রিয়ার হার আর সমানে, যেহেতু এটি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, সুতরাং ভরকের সূত্র অনুসারে আমি বলতে পারবো যে বিক্রিয়াটির হার সমানে কে ইন্টু বিক্রিয়কের গাঢ়ত্ব টু দি পাওয়ার 1। দেখো দুটো সমীকরণই বিক্রিয়ার হারকে নির্দেশ করছে, তাহলে এখন আমি বলতে পারি যে এই দুটো হার সমান, তাহলে এখন আমি বলতে পারবো যে এই দুটো সমান। তাহলে কি বলতে পারবো না, মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি, এটা সমানই তাহলে বলতে পারবো কিন্তু কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার 1। বা এখান থেকে এই যুক্ত টার্মটাকে এক পাশে নিয়ে আসলাম, মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এ বাই এ সমানে কি পাচ্ছি দেখো, কে ইন্টু ডিটি পেলাম, এটা পেলাম। এরপর উভয় পক্ষে যদি আমি সমাকলন করি, দেখো উভয় পক্ষে সমাকলন করি, তাহলে সেক্ষেত্রে কি পাবো, ইন্টিগ্রেশন অফ মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এ বাই এ সমানে কিন্তু কে ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিটি। ঠিক আছে, এবার আমি লিমিট নিয়ে নিচ্ছি। দেখো লিমিট কি নেব না, যখন T=0 সময় ছিল বিক্রিয়ক পদার্থের প্রাথমিক গাঢ়ত্ব ছিল A0, তাহলে T=0 সময়ে আমার এর গাঢ়ত্ব কত ছিল না A0 পরিমাণে। ঠিক আছে, ক্লিয়ার। টি টাইম পরে কিছু সময় ধরে বিক্রিয়া চলে গেছে, তারপরে বিক্রিয়ক পদার্থের কী পরিমাণ গাঢ়ত্ব অবশিষ্ট রয়েছে না এ পরিমাণে গাঢ়ত্ব অবশিষ্ট রয়েছে। তো ইন্টিগ্রেশন করলে কি হয়, তোমাদের ম্যাথমেটিক্সে এই ফাংশনটা রয়েছে, একটু মুছে দিলাম। তো ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায় না, ইন্টিগ্রেশন dx বাই এক্স এর ইন্টিগ্রেশন হয়ে থাকে ln x, এর ইন্টিগ্রেশন হয়ে থাকে ln x। তাহলে এর ইন্টিগ্রেশন যদি করি আমি এখান থেকে, তাহলে বলতে পারবো কি বলতে পারবো না, ln কনসেন্ট্রেশন অফ এ, তাহলে লিমিট আছে দেখো, লোয়ার লিমিটে রয়েছে A0, আপার লিমিটে রয়েছে এ, এর আগে একটা মাইনাস সাইন ছিল, তাহলে মাইনাস সাইনটা রয়েছে এখানে। ডিটির ইন্টিগ্রেশন dx এর ইন্টিগ্রেশন x হয়ে থাকে, তাহলে ডিটির ইন্টিগ্রেশন t পাওয়া যাবে, তাহলে ইন্টিগ্রেশন অফ t, ডিটির ইন্টিগ্রেশন t পাওয়া গেল। তাহলে এখানে লিমিট 0 আর আপার লিমিট রয়েছে t। লিমিট বসাও, লিমিট কীভাবে বসাই আমরা না, আপার লিমিট থেকে লোয়ার লিমিটে বিয়োগ করতে হয়, তাহলে আপারের মান কী আছে মাইনাস লোয়ারের মান, তাহলে মাইনাস ln কনসেন্ট্রেশন অফ এ মাইনাস লোয়ার লিমিট আছে A0, তাহলে এর জায়গাতে A0 বসাবো, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। হ্যাঁ, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে একটা মাইনাস আর বাইরে একটা মাইনাস থাকার জন্য প্লাস হয়ে গেল, তাহলে ln কনসেন্ট্রেশন অফ A0 তো সমানই পাচ্ছি কে, তাহলে আপার লিমিট t মাইনাস লোয়ার লিমিট হচ্ছে 0, t মাইনাস 0 পাওয়া যাবে, t মাইনাস 0 পাওয়া গেল। ঠিক আছে, বা তাহলে কি পাচ্ছি দেখো, মাইনাস ln কনসেন্ট্রেশন অফ এ প্লাস ln কনসেন্ট্রেশন অফ A0 সমানই তাহলে কে টি পাচ্ছি। বা এখান থেকে বলতে পারি দেখো ln, এটা জানো তোমরা সূত্রটা, যে ln x প্লাস ln y, ln x মাইনাস ln y সমান ln অফ x বাই y হয়ে থাকে, তোমরা এটা ক্লাস 9-এ জেনে এসছো। বা তাহলে এখান থেকে পাবো ln তাহলে A0 বাই কনসেন্ট্রেশন অফ এ, এটা সমানই তাহলে পাওয়া যাবে কেটি। বা lnটাকে লগে নিয়ে চলে যেতে পারি আমরা 2.303 গুণ করে, এখানে এটা একটা সমীকরণ বলতে পারো, এটা একটা আমার ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের সমাকলিত হার সমীকরণ। এটা আমি কি বার করছি, যে প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণ আমি ডিরাইভ করলাম।
এলএনটাকে লগে আমি নিয়ে চলে যেতে পারি 2.303 গুণ করে, তাহলে সেক্ষেত্রে আমি কি বলতে পারি না 2.303 লগ কনসেন্ট্রেশন অফ A0 বাই কনসেন্ট্রেশন অফ A সমানে কেটি বলতে পারি, বা এখান থেকে হার দেবো কে সমানে আমি বার করে নিতে পারবো 2.303 বাই টি লগ কনসেন্ট্রেশন অফ A0 বাই এ। তাহলে এই যে ইকুয়েশনটা পেলাম এটাকে বলবো কি প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণ। তাহলে এটি একটি পেলাম প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণ। আমি এখানে লিখে রাখলাম যে ইকুয়েশনটা পেলাম। তাহলে পুরোটা বোঝা গেছে, এটা পুরোটা বুঝতে পেরেছো? আশা করছি সবাই বুঝতে পেরেছো। যদি কারো জায়গাতে এই হার সমীকরণের ডেরিভেশনটা অসুবিধা থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, হ্যাঁ, তাকে আমি অবশ্যই রিপ্লাই দেবো। তাহলে দেখো, তাহলে এই ক্ষেত্রে আমি যে হার সমীকরণটা পেলাম এই কাছে লিখে রাখলাম কে সমানে তাহলে পেয়েছি 2.303 বাই টি লগ অফ বিক্রিয়ক পদার্থের ইনিশিয়াল গাঢ়ত্ব A0 বাই এ পেয়েছি। আবার দেখো কি ইকুয়েশনটা পাবো, তাহলে এটা বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে সমাকলিত হার সমীকরণ পেয়েছি। দেখো এই একটা সমীকরণ পেয়েছিলাম, বা এখান থেকে আমি মাইনাস এলএন, যদি এটাকে আমি মাইনাস করি, দেখো এটাকে যদি আমি উল্টোতে চাই এলএন একটা 1/x সমানে মাইনাস এলএন এক্স হয়ে থাকে, এটা একটা সূত্র জানো তোমরা, সূচকের সূত্র রয়েছে। তাহলে এটাকে যদি আমি উল্টে দিই তার আগে একটা আমাকে মাইনাস সাইন আনতে হবে। তাহলে এটাকে আমি বলতে পারি এলএন কনসেন্ট্রেশন অফ এ বাই কনসেন্ট্রেশন অফ A0 এটা সমানেই, তাহলে আমি কি বলতে পারবো কেটি বলতে পারবো, এটা বলতে পারি। বা মাইনাস সাইনটাকে এই পাশে নিয়ে চলে যাও, তাহলে কি পাবো এলএন কনসেন্ট্রেশন অফ এ বাই A0 সমানেই কিন্তু মাইনাস কেটি। এলএনটাকে এই পাশে নিয়ে চলে যেতে গেলে কি করতে হয়, ই টু দি পাওয়ার চলে আসে, তাহলে বা এ কনসেন্ট্রেশন অফ এ বাই A0 সমানেই কিন্তু বলতে পারবো ই টু দি পাওয়ার মাইনাস কেটি। বা এখান থেকে আমরা এর ভ্যালু বার করে নিতে পারবো, এ সমানে A0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি। যেখানে এটা কি, এই যে ইকুয়েশনটা পেলাম এটি একটি প্রথম ক্রম বিক্রিয়া, এটাও একটা অন্যরূপ সমাকলিত হার সমীকরণ। এই যে হার সমীকরণটা লিখেছি, হার সমীকরণটা কিন্তু কার সাপেক্ষে লিখেছি দেখো তো, না টি টাইম পরে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া চলতে টি টাইম পরে বিক্রিয়ক পদার্থের কী পরিমাণ অবশিষ্টাংশ থাকবে তা এই হার সমীকরণটা থেকে আমরা সহজে বার করে নিতে পারবো। তাহলে টি টাইম পরে বিক্রিয়ক পদার্থের অবশিষ্টাংশ কনসেন্ট্রেশন অফ এ সমানে বিক্রিয়ক পদার্থের ইনিশিয়াল গাঢ়ত্ব ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি। তাহলে এই ইকুয়েশনটাকে আমি এখানে লিখে রাখলাম যে এটাও একটা হার সমীকরণ, সমাকলিত হার সমীকরণ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের জন্য। তাহলে এই ইকুয়েশনটাকে আমি ডান দিকে লিখে রাখলাম, এগুলো আমার কাজে লাগবে। তাহলে ইকুয়েশন পাওয়া গেল। বা এখান থেকে ধরো তোমাকে প্রোডাক্টের সাপেক্ষে আমি সমাকলিত হার সমীকরণ নির্ণয় করতে চাইছি, প্রোডাক্টের সাপেক্ষে বিক্রিয়াজাত পদার্থের সঙ্গে সমাকলিত হার সমীকরণ, তাহলে কী হবে দেখো, হ্যাঁ, বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে হার সমীকরণ কী আসবে দেখো। তাহলে এই ইকুয়েশনটা নিচ্ছি দেখো, তাহলে ইকুয়েশনটা পেয়েছিলাম এ সমানে A0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি। উভয় পক্ষকে আমি ইনিশিয়াল গাঢ়ত্ব A0 থেকে বিয়োগ করে দিচ্ছি, এটাকেও আর এটাকেও। তাহলে কি পাবো দেখো, A0 মাইনাস কনসেন্ট্রেশন অফ এ সমানেই A0 মাইনাস অফ A0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি পেলাম। তাহলে এই যে দেখো বিয়োগফলটা A0 মাইনাস এ, এটা যে লিখে রেখেছিলাম দেখো A0 মাইনাস এ, এটা সমানই কি নির্দেশ করেছিল আমার বিক্রিয়াজাত পদার্থ প্রোডাক্টের গাঢ়ত্ব। তাহলে এটা সমানে আমি বলতে পারি কি প্রোডাক্টের গাঢ়ত্ব কী করে প্রোডাক্ট তৈরি হয়েছে, তাহলে এটা সমানে বলতে পারি এক্স। তাহলে এখান থেকে A0 যদি কমন নিই দেখো, তাহলে কি পড়ে থাকছে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেটি। তাহলে এই যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটা কিন্তু আমার বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে একটি প্রথম ক্রম বিক্রিয়ার হার সমীকরণ। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে প্রথম ক্রম বিক্রিয়ার হার সমীকরণটি লেখো, তাহলে কিন্তু তোমাকে এই ইকুয়েশনটার কথা তোমাকে বলেছে, এই ইকুয়েশনটা লিখতে হবে। তাহলে এক্স সমানে পেয়েছি, এখানে লিখে রাখলাম A0 ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেটি। তাহলে এই ইকুয়েশনটা পেয়েছি দেখো, বোঝা গেছে। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে এতটা পরিমাণে তো বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয়েছে, তাহলে এতটা পরিমাণে যে বিক্রিয়াজাত পদার্থ তৈরি হলো এটা কতর মধ্যে তৈরি হলো, A0 মধ্যে। তাহলে A0 মধ্যে এই পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ তৈরি, তাহলে কত ভগ্নাংশ পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয়েছে, তাহলে মোট থেকে আমি ভাগ করে দিই, তাহলে এক্স বাই A0 যদি দিয়ে ভাগ করি তাহলে এতর মধ্যে এই পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয়েছে, তাহলে আমি কত ভগ্নাংশ বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয়েছে সেটা পেয়ে যাবো। তাহলে এই পাশেও যদি A0 দিয়ে ভাগ করে দিই, A0 কেটে গেল, তাহলে পড়ে থাকলো 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেটি। তাহলে এই যে পরিমাণটা পেলাম, এই পরিমাণ কিন্তু এত ভগ্নাংশ পরিমাণ বিক্রিয়ক পদার্থের বিয়োজন ঘটেছে বা এত ভগ্নাংশ পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয়েছে। তাহলে এই যে টার্মটা, এটা কিন্তু দেখো ইনিশিয়াল গাঢ়ত্বযুক্ত টার্ম কিন্তু এখানে কোনো নেই। তাহলে কত ভগ্নাংশ পরিমাণ বিক্রিয়ক পদার্থের বিয়োজন ঘটবে বা বিক্রিয়াজাত পদার্থ তৈরি হবে তা কিন্তু বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের উপরে নির্ভরশীল নয়। দেখতে পাচ্ছ ইকুয়েশনে কোনো গাঢ়ত্বযুক্ত টার্ম নেই।
তাহলে আমি এখানে পেলাম এক্স বাই এ সমানে এ জিরো সমানে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেটি, যেখানে দেখলাম যে এখানে গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয়। ঠিক আছে, এবার আমি কিছু লেখচিত্র দেখছি। দেখো কি লেখচিত্র দেখছি, বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের সঙ্গে সময়ের লেখচিত্র কি পরিবর্তন হচ্ছে, বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব সময়ের সাথে কীভাবে ডিপেন্ডেন্ট সেটা দেখছি। ওয়াই এক্সিস বরাবর নিয়েছি বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বকে, হ্যাঁ, আর এক্স এক্সিস বরাবর নেওয়া হয়েছে সময়টিকে, সময়কে নেওয়া হচ্ছে, আর এটা কি বিক্রিয়কের গাঢ়ত্ব। তাহলে যদি লেখচিত্র করি, লেখচিত্রের প্রকৃতি কি আসবে দেখো তো। তাহলে প্রকৃতি জানার জন্য আমার ইকুয়েশন জানা জরুরি। তাহলে ইকুয়েশনটা থেকে কি দেখতে পাচ্ছি দেখো তো, ভালো করে খেয়াল করো ইকুয়েশনটার দিকে। তাহলে ইকুয়েশনটা কি পেয়েছিলাম না, এ সমানে এখানে লেখা আছে আর লিখছি না। তাহলে এ সমানে এ জিরো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি। তাহলে টি ইকুয়াল টু যখন জিরো, তাহলে কে ইন্টু জিরো, তাহলে জিরো ইন্টু, তাহলে কে এর সঙ্গে জিরো গুণ করতে জিরো হয়ে গেল, তাহলে ই টু দি পাওয়ার জিরো মানে 1। তাহলে সেক্ষেত্রে টি ইকুয়াল টু জিরো সময়ে কনসেন্ট্রেশন বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব সমান ইনিশিয়াল গাঢ়ত্বটাই পাচ্ছি। আমি ধরে নিলাম এই পরিমাণ বিক্রিয়ক পদার্থের ইনিশিয়াল গাঢ়ত্ব ছিল এট এ টি ইকুয়াল টু, এটা জিরো সময়, এটা ধরো 10 সেকেন্ড বিক্রিয়া প্রোগ্রেস হচ্ছে, এটা 20 সেকেন্ড সময়, হ্যাঁ, এখানে ধরো 30 সেকেন্ড, এটা ধরো 40 সেকেন্ড সময় ধরে বিক্রিয়া এইভাবে চলছে। তাহলে টি এর ভ্যালু বাড়ছে, তাহলে টি এর মান বেড়ে যাচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি তার আগে যেহেতু মাইনাস সাইন লাগানো আছে, তার মানে অ্যাকচুয়ালি তার মান কমে যাচ্ছে। তাহলে ই টু দি পাওয়ার ভ্যালু কমে যাচ্ছে, মানে এই পুরো পার্টটার মান কিন্তু তাহলে কমে যাচ্ছে। তাহলে যত সময় যাচ্ছে তাহলে কিন্তু এক্সপোনেনশিয়ালি, যেহেতু ই যুক্ত পার্ট একটা এক্সপোনেনশিয়াল পার্ট রয়েছে, তার মানে যত সময় যাচ্ছে এইভাবে বিক্রিয়ক পদার্থের কনসেন্ট্রেশন গাঢ়ত্ব কমতে শুরু করছে। এই ধরনের আমি লেখচিত্র পেয়ে যাব। তাহলে এটা আমি পেয়ে যাব বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের সঙ্গে সময়ের যদি আমি লেখচিত্র করি, তাহলে এই ধরনের গ্রাফ আমার আসবে। তোমাকে যদি এটা বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে বলতো, বিক্রিয়ক না বলে তোমাকে ধরো এটা বলেছে বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে ওয়াই এক্সিস বরাবর নেওয়া হয়েছে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বকে, এক্সকে নেওয়া হয়েছে ওয়াই এক্সিস বরাবরে আর এক্স এক্সিস বরাবর নেওয়া হয়েছে সময়কে। তাহলে সেক্ষেত্রে লেখচিত্রের প্রকৃতি কী আসবে দেখো। তাহলে তার জন্য ইকুয়েশন দেখো, এই যে আমি বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে ইকুয়েশন এটা বার করে রেখেছি। তাহলে দেখো যখন আমার টি ইকুয়াল টু জিরো সময় ছিল, ই টু দি পাওয়ার জিরো, ই টু দি পাওয়ার, তাহলে টি এর মান জিরো বসানো মানে কে ইন্টু জিরো জিরো, তাহলে ই টু দি পাওয়ার জিরোর মান 1, তাহলে 1 মাইনাস 1, 1 মাইনাস 1 হয়ে গেল মানে কি জিরো হয়ে গেল। তাহলে জিরোর সঙ্গে এই যদি এ জিরো গুণ হয় তাহলে কি আসবে, জিরোর সঙ্গে যাই গুণ করি জিরোই আসবে। তাহলে এক্সের ভ্যালু পেয়ে যাচ্ছি জিরো, অর্থাৎ সেই সময়ে কিন্তু কোনো প্রোডাক্ট তৈরি হয়নি, প্রোডাক্টের গাঢ়ত্ব শূন্য ছিল, মানে এই জায়গাতে এখানে শূন্য শূন্য কোঅর্ডিনেট, শূন্য প্রোডাক্ট শূন্য সময়। তাহলে টি এর মান বাড়াও, তো এখন তো কী বেরোচ্ছে, টি এর মান বাড়ালাম, ধর 10 সেকেন্ড করলাম, 10 সেকেন্ড করছি মানে তার ভ্যালুটা অ্যাকচুয়ালি কমে গেল, মানে ই টু দি পাওয়ারের ভ্যালু এখানে কম হবে, তাহলে একের থেকে কম ভ্যালু পাওয়া যাচ্ছে, কম ভ্যালু পাওয়া যাচ্ছে মানে কি এই যে বিয়োগফলটার মান তার মানে বেড়ে গেল। তার মানে এই মানটা যদি বেড়ে যায়, এর সঙ্গে এ জিরো গুণ হয়ে তাহলে প্রোডাক্ট এক্সেরও মান বৃদ্ধি পাবে, যত সময় তার মানে বৃদ্ধি পাবে এই টার্মটা, এই পার্টটার মান তার মানে বৃদ্ধি পাচ্ছে। দেখো টি এর মান বাড়ছে মানে এই পার্টটার মান কমে যাচ্ছে, তাহলে এক থেকে যে পার্টটার বিয়োগ করছি ওই পার্টটার মান যদি কমে যায় তাহলে বিয়োগফলটা আমি বেশি পাবো। তাহলে সেক্ষেত্রে আমার তার মানে যত সময় বৃদ্ধি পাচ্ছে তত আমি বেশি বেশি পরিমাণে বিক্রিয়াজাত পদার্থ পাচ্ছি। কিন্তু যেহেতু এক্সপোনেনশিয়াল পার্ট রয়েছে, তাহলে এখানে প্রোডাক্টের গাঢ়ত্ব কীভাবে বৃদ্ধি পাবে, এরকম এক্সপোনেনশিয়ালভাবে প্রোডাক্টের কনসেন্ট্রেশন বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব তাহলে এইভাবে বৃদ্ধি পাবে। বোঝা গেছে পুরো ব্যাপারটা? আশা করি বুঝতে পেরেছ বিক্রিয়াজাত পদার্থের সঙ্গে কী হবে সময়ের উপর ডিপেন্ডেন্ট বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব। এবার দেখছি অর্ধায়ু বা অর্ধজীবনকাল। অর্ধজীবনকাল কাকে বলে না, যে সময়ে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব অর্ধেক পরিমাণ হয়ে যায় সেই সময়টাকে বলা হয় অর্ধায়ু। মানে অর্থাৎ না ইনিশিয়ালি যে পরিমাণ গাঢ়ত্ব তুমি যে পরিমাণ বিক্রিয়ক পদার্থ নিয়েছিলে সেই বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের অর্ধেক পরিমাণ হয়ে যেতে যে পরিমাণ সময়টা লেগে থাকে সেই সময়টাকেই বলা হয় তার অর্ধায়ু বা অর্ধজীবনকাল। তাহলে আমি দেখতে চলেছি একটি প্রথম ক্রম বিক্রিয়া। তাহলে আমি এখন দেখছি যে একটি প্রথম ক্রম বিক্রিয়া অর্ধেকে পরিণত হতে কী পরিমাণ সময় লাগে, বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের অর্ধেকে পরিণত হতে। তাহলে আমি প্রথম ক্রম বিক্রিয়ার আমি হার ইকুয়েশন জেনেছিলাম, পরীক্ষার মধ্যে হার ইকুয়েশনটা জেনেছিলাম। দেখো এই ইকুয়েশনটার দিকে তাকাও, দেখো সেক্ষেত্রে আমি টি সমানে কী বলতে পারি বলো তো, 2.303/k লগ অফ বিক্রিয়ক পদার্থের ইনিশিয়াল গাঢ়ত্ব এ জিরো বাই টি টাইম পরে কনসেন্ট্রেশন এ। ক্লিয়ার হয়েছে? এটা পেয়েছিলাম ইকুয়েশনটা, এই দেখো লিখে রেখেছি। তাহলে যখন এখানে দেখো ভালো করে খেয়াল করো একটু এদিকে, যখন আমার টি ইকুয়াল টু টি হাফ সময় হয়ে গেছে, অর্থাৎ অর্ধেক সময় ধরে আমার বিক্রিয়া হয়ে গেছে,
তাহলে সেক্ষেত্রে অবশিষ্টাংশ যে গাঢ়ত্বটা পড়ে থাকবে এ কতটা পড়ে থাকবে, তাহলে অর্ধেকটা পরিমাণে আর থাকবে, মানে ইনিশিয়ালি যে গাঢ়ত্বটা ছিল A0 পরিমাণে আমার প্রাথমিক গাঢ়ত্ব ছিল, তাহলে এখন বর্তমানে t½ সময় পরে অর্ধায়ু কালে তাহলে তার গাঢ়ত্বের অর্ধেক হয়ে যাবে। তাহলে এই দুটো মান আমি ইকুয়েশনে বসিয়ে দিলেই তাহলে আমি অর্ধায়ু পেয়ে যাবো। তাহলে t½ সমানে পেয়ে যাবো দেখো 2.303/k log of A0 বাই এর মানটা এটা বসিয়ে দাও A0/2, A0/2, A0 কেটে গেল, তাহলে পাওয়া যাচ্ছে 2.303/k log 2। ক্লিয়ার? log 2 পাওয়া গেল। তাহলে এই log 2 এর সঙ্গে যদি এটা গুণ করো তাহলে পাবে 0.693/k। তাহলে t½ পেয়ে গেলাম, অর্থাৎ অর্ধ জীবনকাল পেয়ে গেলাম। প্রথম ক্রম বিক্রিয়া অর্ধেক পরিমাণ বিয়োজন করতে কী পরিমাণ সময় লাগবে সেই সময়টা আমি এখানে লিখে রাখলাম। t½ সমানে 0.693/k। তাহলে এখানের একটা উল্লেখযোগ্য কোশ্চেন দেখো তো, ভালো করে ইকুয়েশনে দিয়ে খেয়াল করে দেখো যে অর্ধ জীবনকাল কিন্তু বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের উপরে ডিপেন্ডেন্ট নয়। একটি প্রথম ক্রম বিক্রিয়া অর্ধ জীবনকাল কত হবে, অর্ধ জীবনকাল সময়টা কত, সেটা কিন্তু বিক্রিয়ক পদার্থের ইনিশিয়াল গাঢ়ত্ব বলো বা বিটি টাইম পরে যে গাঢ়ত্ব, বিক্রিয়া চলাকালীন যে গাঢ়ত্ব, তার উপরে কিন্তু ডিপেন্ডেন্ট নয়। তাহলে এখান থেকে কোশ্চেনটা তাই বারবার দেয় যে প্রমাণ করো যে বা দেখাও যে প্রথম ক্রম বিক্রিয়া অর্ধ জীবনকাল বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের উপরে নির্ভরশীল নয়। তাহলে এটি কিসের উপর নির্ভরশীল নয়, তাহলে অর্ধ জীবনকাল প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে গাঢ়ত্বের উপরে নির্ভরশীল নয়। বোঝা গেছে? বুঝতে পেরেছ? আশা করি সবাই বুঝতে পেরেছ, কোনো অসুবিধা নেই। দেখো t½ সমানে পেয়ে গেলাম 0.693/k। আচ্ছা, এটা যদি আরও অসুবিধা থেকে থাকে আমি তোমাদেরকে একটু ভালো উপায়ে বোঝাচ্ছি। দেখো লেখচিত্রের মাধ্যম দিয়ে তোমাদেরকে আমি এটা বোঝাচ্ছি। দেখো আমি লেখচিত্রের মাধ্যম দিয়ে তোমাকে এটা আরও ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি। দেখো তোমাদেরকে আরও ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি লেখচিত্রের মাধ্যম দিয়ে। তাহলে এটা ধরো বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব ছিল a, x অ্যাক্সিস বরাবর নিয়েছিলাম টাইম সময়কে, আর এটা বিক্রিয়কের গাঢ়ত্ব। তাহলে সেক্ষেত্রে আমি লেখচিত্রের প্রকৃতি পেয়েছিলাম, এটা ছিল আমার ইনিশিয়াল কনসেন্ট্রেশন A0, এইভাবে ডিক্রিজ করছিল। যদি লেখচিত্রটা দেখো তাহলে প্রথম অর্ধায়ু পর ধরে নিলাম যে এটা 0 কোঅর্ডিনেট ছিল, তাহলে ফার্স্ট অর্ধায়ু পর ধরে নিলাম এই যে এখান থেকে এই সময়টাকে ধরে নিলাম যে একটা প্রথম অর্ধায়ু, এই সময়টা ধরে নিলাম যে ফার্স্ট অর্ধায়ু কাল। তাহলে এই সময় পরে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কত হয়ে যাবে না, ইনিশিয়ালি যে পরিমাণ গাঢ়ত্ব ছিল তার অর্ধেক হয়ে যাবে ফার্স্ট অর্ধায়ু, প্রথম অর্ধায়ু পরে, হ্যাঁ অর্ধ জীবনকাল পরে। তাহলে কি হয়ে যাবে, প্রাথমিক যে গাঢ়ত্ব ছিল তার অর্ধেক হয়ে যাবে। তাহলে মানে গাঢ়ত্ব আমার ছিল এখান থেকে এতটা, তাহলে এটা অর্ধেক করে নাও, তাহলে এই পরিমাণ হয়ে গেল। তাহলে কি, তাহলে আনুমানিক একটা অর্ধায়ু পেয়ে গেলাম। তাহলে এই সময়ে তাহলে প্রাথমিক গাঢ়ত্বের অর্ধেক হয়ে যাবে। তার মানে এখানে যে গাঢ়ত্বটা পাওয়া যাবে সেটা কতটা পাওয়া যাবে, A0/2 হয়ে যাবে। তাহলে আরও একটা অর্ধায়ু পরে, তাহলে এতটা পরিমাণে গাঢ়ত্ব অবশিষ্ট রয়েছে এখন প্রথম অর্ধায়ু পরে, একটা অর্ধায়ু পরে, তাহলে আরেকটা অর্ধ জীবনকাল পরে, তাহলে আরও t½ সময় পরে, তাহলে গাঢ়ত্ব কত হয়ে যাবে না, এই যে এখন যে গাঢ়ত্বটা অবশিষ্ট রয়েছে তার আরও অর্ধেক হয়ে যাবে। তার মানে গাঢ়ত্ব তাহলে এই পরিমাণ হয়ে যাবে কত, তাহলে এই পরিমাণটা কত হয়ে যাবে না A0/2 মানে A0/4 হয়ে যাবে। আরও একটা অর্ধ জীবনকাল পরে, তাহলে এটা হলো ফার্স্ট অর্ধ জীবনকাল, এটা সেকেন্ড অর্ধ জীবনকাল পরে, তাহলে গাঢ়ত্ব আমার অবশিষ্ট রয়েছে কী পরিমাণে না, এই পরিমাণে আমার গাঢ়ত্ব অবশিষ্ট রয়েছে। তাহলে আরও একটা অর্ধ জীবনকাল পরে, ধরো আরও একটা t½ টাইম পরে, হ্যাঁ আরও একটা অর্ধ জীবনকাল পরে, তাহলে কী পরিমাণ গাঢ়ত্ব হয়ে যাবে, এই পরিমাণে গাঢ়ত্ব হয়ে যাবে। মানে এই যে গাঢ়ত্ব ছিল তার অর্ধেক হয়ে যাবে, এই যে গাঢ়ত্বটা রয়েছে তার অর্ধেক হয়ে যাবে। তাহলে অর্ধেক মানে কত, এর অর্ধেক করে দিলে কত হবে, আরও 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে A0/8 হয়ে যাবে। তাহলে এই পরিমাণ গাঢ়ত্ব কিন্তু অবশিষ্ট থাকবে কোথায় পরে না, আরও একটা অর্ধ জীবনকাল পরে। তাহলে এবার আরও একটা অর্ধ জীবনকাল পরে কত হয়ে যাবে, আরও একটা 2 দিয়ে ভাগ করে দাও, এর অর্ধেক, তাহলে এখন এই পরিমাণ গাঢ়ত্ব অবশিষ্ট রয়েছে, তাহলে এর অর্ধেক হয়ে যাবে। তাহলে কি দেখতে পেলাম একটু ভালো করে খেয়াল করো, তাহলে অর্ধ জীবনকাল পরে তাহলে কি জানি বিক্রিয়ক পদার্থের যে গাঢ়ত্ব ছিল তার অর্ধেক হয়ে যাবে। তাহলে ফার্স্ট অর্ধ জীবনকাল, তাহলে প্রথম অর্ধায়ু পর তাহলে বিক্রিয়কের কী পরিমাণ গাঢ়ত্ব অবশিষ্ট ছিল, যদি A0 ছিল তো সেটা হয়ে গেছিলো A0/2। দেখো ফার্স্ট অর্ধায়ু পরে তাহলে গাঢ়ত্ব হয়ে গেছিলো A0/2। সেকেন্ড অর্ধায়ু পর তাহলে গাঢ়ত্ব কী পরিমাণ অবশিষ্ট রয়েছে, তার আরও অর্ধেক
4, a0/4 সমানে কি বলতে পারি, a0/2 বলতে পারি 4টাকে। আচ্ছা, থার্ড বলতে পারি, দেখো থার্ড অর্ধায়ুর পর তাহলে কি বলতে পারি, থার্ড অর্ধায়ুর পর কী পরিমাণ অবশিষ্ট থাকবে, দেখতে পাচ্ছি a0/8 পরিমাণে অবশিষ্টাংশ রয়েছে তৃতীয় অর্ধায়ু, 3টে অর্ধজীবনকাল চলে যাওয়ার পর। তাহলে 8 মানে কি, সেটা 2 কিউব। তাহলে ভালো করে দেখো তো, এইভাবে n সংখ্যক যদি অর্ধায়ু পরপর 1, 2, 3, 4, 5টা করে n সংখ্যক যদি অর্ধায়ু সম্পন্ন হয়, হ্যাঁ n সংখ্যক অর্ধায়ুর ক্ষেত্রে তাহলে কী পরিমাণে বিক্রিয়ক পদার্থের অবশিষ্টাংশ থাকবে, a0/, তাহলে আমি বলতে পারি যে 2n সংখ্যক। কারণ দেখো 1 নম্বরের জন্য 2n এসেছিল, 2 নম্বর অর্ধায়ুর জন্য 2 আসলো, 3 নম্বর অর্ধায়ু তৃতীয় অর্ধায়ুর জন্য বিক্রিয়ক পদার্থের যে গাঢ়ত্বটা থাকবে অবশিষ্টাংশ সেটা 2 এসেছিল। তাহলে n সংখ্যক এইভাবে যদি অর্ধায়ু হয় তাহলে 2n আসবে। তাহলে সুতরাং আমি বলতে পারবো যে n সংখ্যক অর্ধ জীবনকাল পরে বিক্রিয়ক পদার্থের অবশিষ্টাংশ থাকবে কতটি, না a0/2n সংখ্যক। এই পরিমাণ বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব অবশিষ্ট থাকবে কি পরিমাণে, n সংখ্যক অর্ধায়ুর পর। তাহলে এই ইকুয়েশন ব্যবহার করে সহজেই আমি কিন্তু বিক্রিয়ক পদার্থের অবশিষ্টাংশ গাঢ়ত্ব বের করে নিতে পারবো। এই ধরনের ম্যাথমেটিক দিয়ে থাকে যে 10টা অর্ধায়ু পর বা 10টা, 6টা, 12টা, 15টা অর্ধ জীবনকাল পরে বিক্রিয়ক পদার্থের কী পরিমাণ অবশিষ্ট থাকবে। তাহলে nটা হচ্ছে অর্ধ জীবনকালের সংখ্যা, কটা অর্ধ জীবনকাল, কতগুলো অর্ধায়ু পার হয়েছে তার সংখ্যা হচ্ছে nটি। n হচ্ছে তাহলে অর্ধায়ুর সংখ্যা। এখানে nটা কি লিখে দাও, অর্ধায়ুর সংখ্যা, অর্ধায়ুর সংখ্যা। অবশ্যই তোমরা কিন্তু এগুলো খাতা পেন নিয়ে নোট করতে থাকো, নাহলে কিন্তু ভুলে যাবে। খাতাতে সুন্দরভাবে সাজিয়ে লেখো। আচ্ছা, তাহলে এখান থেকে একটা ইনফরমেশন পেলাম যে n সংখ্যক অর্ধায়ুর পরে কী পরিমাণ গাঢ়ত্ব অবশিষ্ট থাকবে। এবার একটা লেখচিত্র তৈরি করছি। দেখো যে T1/2 সঙ্গে বিক্রিয়ক পদার্থের ইনিশিয়াল গাঢ়ত্বের কীরকম লেখচিত্র পাওয়া যাবে। ধরো তোমাকে একটি লেখচিত্র তৈরি করতে দিয়েছে, y অ্যাক্সিস বরাবর অর্ধ জীবনকাল T1/2কে দেওয়া হয়েছে, x অ্যাক্সিস বরাবর বিক্রিয়ক পদার্থের ইনিশিয়াল গাঢ়ত্ব a0কে দেওয়া হয়েছে। তাহলে a0 বা a যাই দুক না কেন, এখানে a0 অথবা a যাই থাক না কেন, দেখো তো a0 বা a কোনো কিছুর উপরেই কি ডিপেন্ডেন্ট, T1/2 মান এই ইকুয়েশনটার দিকে তাকিয়ে বলো তোমরাই যে এখানে a0 যুক্ত কোনো টার্ম আছে, নেই। তার মানে T1/2 সে a0 হোক বা a হোক, যাই হোক না কেন তার উপরে কিন্তু T1/2 ডিপেন্ডেন্ট নয়। তাহলে এই ক্ষেত্রে আমি কী রেখাচিত্র পাবো, না x অক্ষের একটি সমান্তরাল সরলরেখা পাবো। কারণ এই ইকুয়েশনটা আমার নির্দেশ করছে y সমানে c সরলরেখাকে, y সমানে c সরলরেখাকে নির্দেশ করছে। হ্যাঁ, এটা হচ্ছে c আমার ছেদিতাংশ 0.693/k। তাহলে x অক্ষের সমান্তরাল সরলরেখা মানে গাঢ়ত্বের আমি যতই বাড়াই না কেন বা হ্রাস করি না কেন, দেখো আমার T1/2 মান কিন্তু অপরিবর্তিত থাকছে। T1/2 মান এই পরিমাণেই সর্বদা থেকে যাচ্ছে, মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তোমাকে যদি একইরকমভাবে হয়তো লগ T1/2 দিয়ে দিয়েছে, তোমাকে ধরো লেখচিত্র বার করতে দিয়েছে লগ T1/2 ভার্সেস a0 বা লগ a বা লগ a0 কিছু একটা দিতে পারে। হ্যাঁ, লগ a0 দিতে পারে বা লগ a দিতে পারে, কিছু একটা দিয়েছে, ধরো লগ a বা দিয়েছে তোমাকে লগ a0। তাহলে সেক্ষেত্রে এগুলো তো লগ a0 বা লগ a কোনোটাই ডিপেন্ড করে না, লগ a0 বলো a বলো কোনোটাই কিন্তু T1/2 উপর ডিপেন্ডেন্ট নয়। সেক্ষেত্রেও আমি x অক্ষের সমান্তরাল সরলরেখা পাবো। তোমাকে এইভাবে হয়তো কিন্তু দিয়ে দিতে পারে ভয় খাওয়ানোর জন্য। ঠিক আছে, তাহলে এই ধরনের লেখচিত্র পেয়ে যাব। এবার দেখছি, দেখো একটি প্রথমক্রম বিক্রিয়ার n-তম ভগ্নাংশ যদি বিয়োজন ঘটে যায়, n-তম ভগ্নাংশ বিক্রিয়ক পদার্থের প্রারম্ভিক যে গাঢ়ত্ব ছিল, প্রাথমিক গাঢ়ত্ব ছিল, তার যদি n-তম ভগ্নাংশ বিয়োজন ঘটে যায় তাহলে বিক্রিয়ক পদার্থের কতটা আর অবশিষ্টাংশ থাকবে। সেক্ষেত্রে দেখো কী পরিমাণ মানটা পাওয়া যাবে। সেক্ষেত্রে তাহলে আমি হার সমীকরণটা পেয়েছিলাম k সমানে 2.303/t log of concentration of a/a0। তাহলে বিক্রিয়ক পদার্থের যদি n-তম বিয়োজন ঘটে যায়, বা এটা সমানে এটা লিখলাম t দিয়ে লিখলাম t সমানে, তাহলে n-তম যদি বিয়োজন ঘটে তাহলে t of 1/n, n-তম বিয়োজনের ক্ষেত্রে কতটা সময় লাগবে সেটা হচ্ছে t of 1/n সমানে, তাহলে কি বলতে পারি 2.303/k log of a0, এটা ইনিশিয়াল গাঢ়ত্ব, ইনিশিয়াল গাঢ়ত্ব a0 বাই অবশিষ্টাংশ থাকবে কতটা, না n-তম পরিমাণ বিয়োজন হয়েছে, বিক্রিয়ক পদার্থের n-তম বিয়োজন ঘটেছে। তাহলে আমার যদি টোটালটা যদি a0 ছিল, ভালো করে দেখো আমার ছিল a0 পরিমাণে, তার থেকে কতটা পরিমাণে বিয়োজিত হয়ে গেছে, না n-তম পরিমাণে a0/n, এতটা পরিমাণে আমার বিয়োজন ঘটে গেছে। তাহলে অবশিষ্টাংশ রয়েছে কতটা, এটা মাইনাস এটা। তাহলে এটাকে যদি বিয়োগ করি দেখো তাহলে কি পাবো, না এটাকে বিয়োগ করলে পাবো n-1 ইন্টু কনসেন্ট্রেশন অফ a0
বাই এন, তাহলে এই পরিমাণ কী রয়েছে আমার অবশিষ্টাংশ রয়েছে, তার মানে এখানে যে ভ্যালুটা বসবে এই ভ্যালুটা বসবে, তাহলে কি বসিয়ে দাও n-1 ইন্টু কনসেন্ট্রেশন অফ A0 বাই এন। তাহলে কি পাচ্ছি দেখো, n তম ভগ্নাংশ বিয়োজনের জন্য প্রয়োজনীয় সময় t অফ 1/n সমানে 2.303 বাই কে লগ অফ, তাহলে A0 কেটে গেল, এনটা উপরে উঠে গেল, n/n-1। তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম যে n তম ভগ্নাংশ পরিমাণ প্রাথমিক গাঢ়ত্বের বিয়োজন ঘটার জন্য প্রয়োজনীয় সময় t অফ 1/n সমানে 2.303 বাই কে লগ অফ n/A0। তাহলে এই ক্ষেত্রেও ইকুয়েশনটার দিকে ভালো করে তাকিয়ে দেখো যে n তম বিয়োজনের জন্য যে সময় সেটা কিন্তু বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের উপরে কিন্তু নির্ভরশীল নয়। তাহলে তোমাকে যদি এখন ধরো বার করতে বলেছে যে 1/3 অংশ বিয়োজনের জন্য প্রয়োজনীয় সময় কতটা লাগবে, তাহলে বিক্রিয়ক পদার্থের 1/3 অংশ প্রাথমিক যে গাঢ়ত্ব ছিল তার 1/3 অংশ যদি বিয়োজন হতে কতটা সময় লাগবে, তাহলে ইকুয়েশনটা থেকে n=3 বসিয়ে দেবো, তাহলে 1/3 অংশ বিয়োজনের জন্য প্রয়োজনীয় সময় পেয়ে যাবো। তাহলে t অফ 1/3 সমানে তাহলে পেয়ে যাবো দেখো 2.303 বাই কে লগ অফ 3/3-1, তাহলে এটা পেয়ে যাবো 2.303 বাই কে লগ অফ 3/2। তাহলে তোমার যদি এখানে আমার হার্ধবকের মান জানা থাকে তো মান বসিয়ে পেয়ে যাবো। তোমাকে ধরো বলেছে যে বিক্রিয়ক পদার্থের 3/4 অংশ বিয়োজন ঘটার জন্য প্রয়োজনীয় সময়, তাহলে 3/4 অংশ মানে টি অফ 3/4, তাহলে আমাকে বার করতে হবে। তাহলে টি অফ 3/4 সমানে কী পাবো, তাহলে টি অফ 3/4 মানে এনের ভ্যালু কত হবে সেক্ষেত্রে, তাহলে এন মানে সেখানে 4/3 বসাতে হবে। এনের জায়গায় যদি 4/3 বসাই তাহলে তো টি অফ 3/4 পাবো, দেখো উল্টে গিয়ে 4/3 হবে, 4/3টা 3/4 পাওয়া যাবে, তাই না? এনের ভ্যালু যদি আমি 4/3 বসাই তবে তো সেটা 1/n সমানে 3/4 হবে। তাহলে 3/4 অংশ বিয়োজন ঘটতে বিক্রিয়ক পদার্থের, তাহলে সেক্ষেত্রে কী পরিমাণ অবশিষ্টাংশ থাকবে না, বিক্রিয়ক পদার্থের 3/4 অংশ বিয়োজন ঘটতে প্রয়োজনীয় সময় তাহলে 2.303 বাই কে লগ অফ, তাহলে এনের ভ্যালু কত বসাতে হবে, 3/4 অংশের বিয়োজন 4/3, তাহলে 4/3-1, তাহলে এটা সমানে পেয়ে যাচ্ছি 2.303 বাই কে লগ অফ 4/3, এর বিয়োগটা করলে তাহলে মানে 1/3 পাবো, তাহলে ও একটা 3টা উপরে করে দিলাম ইন্টু, তাহলে এটা গুণ করে দিলে এখানে হার্ধবকের মান জানা থাকলে আমি 3/4 অংশ পরিমাণ বিয়োজন ঘটতে কতটা সময় লাগবে এই ইকুয়েশন বার করে কিন্তু খুব সহজেই কিন্তু ইকুয়েশন মনে রাখলে আমি কিন্তু সহজেই বার করে নিতে পারবো। দেখো বোঝা গেছে, এটা বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি। এবারে দেখতে চলেছি একটি প্রথম ক্রম বিক্রিয়া শেষ হতে কত সময় লাগে, প্রথম ক্রম বিক্রিয়া কখন শেষ হবে। দেখো তাহলে আমি ইকুয়েশনটা পেয়েছি যে টি সমান, এই ইকুয়েশনটার দিকে একবার তাকাও, কোন ইকুয়েশনটার দিকে তাকাবে, এটার দিকে তাকাও, এইটার দিকে। তাহলে পেয়েছি যে প্রয়োজনীয় বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব এ সমানে জানি A0 ইন্টু e⁻ কেটি। কি বার করছি না, একটি প্রথম ক্রম বিক্রিয়া শেষ হতে প্রয়োজনীয় সময়। ঠিক আছে, তাহলে এর সমানে জানি A0 ইন্টু e⁻ কেটি, বা এখান থেকে দেখো এই ইকুয়েশনটার দিকে তাকিয়ে দেখো যে আমাকে যদি আমার যদি বিক্রিয়াটা শেষ হতে হয়, বিক্রিয়া মানে আমার শেষ হয়ে গেছে মানে কি, মানে আমার বিক্রিয়ার মাধ্যমে কোনো আর বিক্রিয়ক পদার্থ অবশিষ্ট থাকবে না, মানে এর গাঢ়ত্ব কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে টি টাইম পরে। আমি ধরে নিলাম যে টি সময় পরে, কিছু একটা সময় পরে আমি ধরে নিলাম টি ড্যাশ সময় পরে বিক্রিয়ক পদার্থটি শেষ হয়ে যাচ্ছে, বিক্রিয়াটি শেষ হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে টি ড্যাশ যখন বিক্রিয়াটি শেষ, তাহলে এ কনসেন্ট্রেশন বিক্রিয়ার মাধ্যমে নিশ্চয়ই শূন্য হয়ে যাবে, বিক্রিয়ক পদার্থের কোনো অবশিষ্টাংশ থাকবে না। তাহলে সেক্ষেত্রে যদি সমীকরণটাই বসাই দেখো তাহলে কী পাবো, শূন্য সমানে A0 ইন্টু e⁻ কে ইন্টু টি ড্যাশ বসিয়ে দিলাম, টি ড্যাশ সময় আমি ধরলাম শেষ হয়ে ধরলাম। তাহলে দেখো এই পার্টটার মান আমি শূন্য পাবো, টি এর মান কত হলে দেখো তো শূন্য পাবো, যখন টি ইকুয়াল টু 0 e⁻0 মানে এই ভ্যালুটা পাওয়া যাচ্ছে। তাহলে টি এর মান যত বাড়বে দেখো এই পার্টটার মান তার মানে কমছে, অ্যাকচুয়ালি তার আগে যেহেতু মাইনাস সাইন আছে তার মানে এই পুরো পার্টটার মান কমছে, তার মানে কমতে শুরু করছে, তার মানে টি এর মান যত বাড়ছে তার মানে এই পুরো পার্টের মান কিন্তু কমছে, কমতে যতই বা টি এর মান বাড়তে থাকবে এই পার্টের মান কমতেই থাকবে। তাহলে কখনোই কি এই পার্টের মান কখনো কি শূন্য এসে পৌঁছাবে, যেহেতু A0 শূন্য নয় তার মানে এই পার্টের মান কিন্তু কখনোই শূন্য এসে পৌঁছাবে না। তাহলে আমি ধরে নিতে পারি যে একটি প্রথম ক্রমের বিক্রিয়া যত সময়ই যাক না কেন কখনোই শেষ হয়ে যায় না। সুতরাং একটি প্রথম ক্রমের বিক্রিয়া শেষ হতে আমি বলতে পারি যে ইনফিনিটি সময় লাগে, কারণ টি এর মান বাড়তে ইনফিনিটি ডিস্টেন্স অসীম সময়ে আমি ধরে নিলাম যে আর কোনো বিক্রিয়ক পদার্থ অবশিষ্ট
থাকবে না, তখন বিক্রিয়াটি শূন্য হবে। তাহলে এই সমীকরণটা থেকে আমি বলতে পারি যে e টু দি পাওয়ার মাইনাস kt সমানে শূন্য হবে, এটা দিকে চলে আসলে শূন্য হয়ে গেল, যখন টি এর মানটা কি হবে, ইনফিনিটি হবে, বা এই যে টি ডেস্ট পড়েছিলাম, এই টি ডেস্টের মান যখন হবে কি ইনফিনিটি, অসীম, অসীম মান হবে। অসীম মান মানে কি, মানে কখনোই শেষ হবে না। তাহলে একটি প্রথম ক্রম বিক্রিয়া, সুতরাং বলতে পারি একটি প্রথম ক্রম বিক্রিয়া কখনো শেষ হয় না বা সম্পূর্ণ হয় না। প্রথম ক্রম বিক্রিয়া হার ধ্রুবকের মান কীভাবে নির্ণয় করতে পারি? দেখো এই ইকুয়েশনটা থেকে আমি সরাসরি হার ধ্রুবকের মান বের করে নিতে পারি, যদি আমার আর বিক্রিয়ক এবং বিক্রিয়াতা পদার্থের গাঢ়ত্বের মান জানা থাকে। তাহলে যদি এর মান জানা না থাকে, তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি না, লেখচিত্রকে ব্যবহার করে সেক্ষেত্রে দেখো আমি একটি প্রথম ক্রম বিক্রিয়া হার ধ্রুবকের মানকে কিন্তু বার করে নিতে পারি। কী কী লেখচিত্র করে দেখো, সেক্ষেত্রে যদি আমি বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের সঙ্গে সময়ের একটা লেখচিত্র করি, দেখো বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের সঙ্গে সময়ের যদি একটা লেখচিত্র করি, তাহলে কি পাবো দেখো, বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব লগ এ ভার্সাস যদি সময়ের সঙ্গে লেখচিত্র করি থাকি, দেখো লগ এ ভার্সাস টি এর যদি লেখচিত্র করি, দেখো ইকুয়েশনটা থেকে, তাহলে যদি আমি লগ এ ইকুয়েশনটাকে দেখো আমি একটু ভেঙে লিখছি, কি পেয়েছিলাম, লগ কনসেন্ট্রেশন অফ A0 বাই এ, এটা সমানই পেয়েছি দেখো KT বাই 2.303, এই ইকুয়েশনটা থেকে এটাকে পেলাম, বা এখান থেকে কি বলতে পারি দেখো লগ অফ A0 মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ A, এর সমানই KT বাই 2.303, বা এখান থেকে কি বলতে পারি দেখো এই পাশটাকে যদি এ পাশে নিয়ে চলে যায়, তাহলে পরে থাকবে লগ অফ এ সমানই বলতে পারি তাহলে লগ এটা মাইনাস হয়ে গেল, তাহলে মাইনাস KT বাই 2.303 প্লাস লগ অফ A0। তাহলে এই ইকুয়েশনটার দিকে তাকাও, এখন এই ইকুয়েশনটার দিকে কি দেখতে পাচ্ছ, এই ইকুয়েশনটা আমার নির্দেশ করছে, দেখো এটাকে তো আমি ওয়াই এক্সিস বরাবর নিয়েছি, আর এটাকে টিটা আমার রয়েছে এক্স এক্সিস বরাবর, আর এটা কিন্তু আমার ধ্রুবক, আর এটা হচ্ছে সি। তাহলে এটা কি ইকুয়েশন নির্দেশ করছে দেখো, ইকুয়েশনটা ওয়াই সমানে মাইনাস অফ এম এক্স প্লাস সি সরলরেখাকে কিন্তু নির্দেশ করছে। ওয়াই সমানে এটা এক্স, তাহলে এটা হচ্ছে এম, এই পুরো পার্টটা তাহলে কি হচ্ছে এম মাইনাস কে বাই 2.303, এই পার্টটা তাহলে এমকে নির্দেশ করছে, আর এটা সি তো ধ্রুবক, তাহলে ওয়াই সমানে মাইনাস অফ এম এক্স প্লাস সি কী হয়, ঋণাত্মক দিকে নতি, এক্স অক্ষে ঋণাত্মক দিকে নতি পাওয়া যায়। তাহলে এখানে যে নতিটা পাচ্ছি, এই নতির মানটা কত পাওয়া যাচ্ছে দেখো, এমটা, এই এম এর ভ্যালুটা আসলে কত, কে বাই মাইনাস কে বাই 2.303। তাহলে তোমাকে যদি লগ প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে লগ এ ভার্সাস টি এর লেখচিত্রের তোমাকে নতি যদি দেওয়া থাকে, তুমি সেই নতির মান থেকে কিন্তু আমি হার ধ্রুবক বার করে নিতে পারি, বা এখান থেকে হার ধ্রুবক কে সমানে আমি কিন্তু বলতে পারবো কি নতি মাইনাস অফ নতি ইন্টু 2.303, তাহলে এই গুণটা করলেই কিন্তু আমি হার ধ্রুবক বার করে নিতে পারবো। এছাড়াও যদি আমরা লেখচিত্র করি, এটা একটা পদ্ধতি হলো, এছাড়াও যদি লগ A0 বাই এর লেখচিত্র করি, সেক্ষেত্রেও কিন্তু আমি এর সঙ্গে যদি সময়ের লেখচিত্র করি, সেক্ষেত্রেও কিন্তু আমি হার ধ্রুবককে বার করে নিতে পারবো। দেখো ইকুয়েশনের দিকে তাকাও, তাহলে কি বলতে পারি দেখো লগ অফ A0 বাই এ, এটার সমানে কি বলতে পারি KT বাই 2.303, তাহলে এটাকে দেখো কি পাচ্ছি, এটাকে ওয়াই এক্সিস বরাবর নিয়েছে, ওয়াই সমানে এটা তো ধ্রুবকটা এম, আর এক্সকে কী রেখেছি, টিটাকে এক্স ধরেছি, তাহলে ওয়াই সমানে এটা কি নির্দেশ করছে, ওয়াই সমানে এম এক্স সরলরেখাকে নির্দেশ করছে, ওয়াই সমানে এম এক্স সরলরেখা ইকুয়েশনটা ওয়াই সমানে এম এক্স, যেখানে এম এর মান কোনটা কে বাই 2.303, তাহলে ওয়াই সমানে এম এক্স মানে মূল বিন্দুগামী সরলরেখাকে নির্দেশ করে, তাহলে এটা হচ্ছে এক্ষেত্রে কি নতিকে নির্দেশ করছে, তাহলে এখানে নতি সমানে পাচ্ছি দেখো কে বাই 2.303। তাহলে লগ অফ A0 বাই এ ভার্সেস টি এর যদি লেখচিত্রের নতি যদি তোমার জানা থাকে, নতি যদি সাপ্লাই করে দেওয়া থাকে, সেক্ষেত্রে তুমি হার ধ্রুবক বার করে নিতে পারবে। সুতরাং হার ধ্রুবক কে সমানে বলতে পারবে নতি ইন্টু 2.303। তাহলে এই গুণ করে কিন্তু আমি প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের মান এইভাবে বার করে নিতে পারবো। আরেকটা দেখে নাও, যদি তোমার প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক কী হবে, হার ধ্রুবকের এককটা দেখে নাও। হার ধ্রুবকের একক কি বলবো, কে সমানে
আমরা জানি যে জেনারেল ফর্মুলাটা জানি, এন ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের একক কী হয়ে থাকে না মোল টু দি পাওয়ার 1 মাইনাস এন লিটার টু দি পাওয়ার এন মাইনাস 1 সেকেন্ড ইনভার্স। তাহলে যেহেতু এটি প্রথম ক্রমের বিক্রিয়া তাহলে এন ইকুয়াল টু 1 বসাবো সমীকরণটিতে, তাহলে মোল টু দি পাওয়ার 1 মাইনাস 1 লিটার টু দি পাওয়ার 1 মাইনাস 1 ইন্টু সেকেন্ড ইনভার্স। তাহলে কী পাচ্ছি দেখো, মোল টু দি পাওয়ার 0 লিটার টু দি পাওয়ার 0 মানে 0, তাহলে শুধু পড়ে থাকছে সেকেন্ড ইনভার্স। তাহলে এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক কে এর একক। তাহলে প্রথম ক্রমের বিক্রিয়ার হার ধ্রুবকের একক পেয়ে গেলাম, সেকেন্ড ইনভার্স। তাহলে এই ছিল আজকের ক্লাস। আজকের পাঠের সমস্ত তথ্য তোমাদের দিয়ে দিলাম, আশা করি কারোর অসুবিধা থাকবে না এবং যত ধরনের কোশ্চেন হয়ে থাকবে পুরো তথ্যই কিন্তু এই থিওরি যদি তুমি ভালো করে করে থাকো আজকের ক্লাসটা, যে কোনো ধরনের প্রবলেমের অ্যান্সার কিন্তু তুমি অবশ্যই করতে পারবে। তো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো।